হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেমনটি বলেছিলাম ফেসবুকে যে পেট প্ল্যান কে আমি কিভাবে চেঞ্জ করছি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমি একটা স্লাইড বানাইছি। So, আম, আম, আপনাদের বুঝতে সুবিধা হবে স্লাইডটা দেখলে, এবং আপনারা যদি ওইখান থেকে হোপফুলি কিছু টিপস পাবেন যে কিভাবে আপনার এন্টারপ্রাইজ লেভেলের বড় বড় ওয়েবসাইটের জন্য আপনাদেরকে এসইও করতে হয়। সো আই হোপ যে আপনার স্লাইডটা ভালো লাগবে, এবং আমি চেষ্টা করব যে স্লাইড শেষ হওয়ার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রাইট। স্যার, আমি 2018-19 সালে এবং তার কিছু প্রায় দুই দুই বছরের মতো মিডিয়াকম এজেন্সিতে কাজ করছি। আর মিডিয়াকম হচ্ছে মানে ইউকে সবচেয়ে বড় এজেন্সি, এবং মিডিয়াকম ডাব্লিউপিপি গ্রুপ এর একটা বড় এজেন্সি, এবং ডাব্লিউপিপি গ্রুপ হচ্ছে আপনার ওয়ার্ল্ডের বিগেস্ট মিডিয়া এবং অ্যাডভার্টাইজিং কোম্পানি। সো আপনারা যদি এই ধরনের মিডিয়া এজেন্সি সম্বন্ধে জেনে থাকেন তাহলে দেখবেন যে মিডিয়াকম কিংবা ডাব্লিউপিপি হচ্ছে কত বড়, এবং তাদের ক্লায়েন্ট গুলো কিন্তু অনেক বড় বড়, এবং তাদের জন্য এসইও করাটা যতটা কঠিন, চ্যালেঞ্জিং, ততটা মজাদার। এবং ইটস ভেরি স্যাটিসফাইং যে আপনি যখন এত বড় একটা কোম্পানির জন্য এসইও করবেন এবং আপনার কোম্পানির সেই ওয়েবসাইট ফল দেবে, ইট উইল গিভ ইউ রিয়েলি গুড স্যাটিসফ্যাকশন। এবং আমি যতদিন আপনার মিডিয়াকমে ছিলাম ততদিন অলমোস্ট পুরোটা সময়ই টেকনিক্যাল এসইও হিসেবে কাজ করছি। কিন্তু যেটা হয়েছে যে যে টিমটা ছিল ওটা অনেক জুনিয়র টিম ছিল, এবং আমি প্রায় আপনার কন্টেন্ট, তারপর ইউএক্স, টেকনিক্যাল এসইও সবকিছুতেই কন্ট্রিবিউশন করছি। এবং আহ, দেখা গেছে যে যেদিন আমি বেরিয়ে আসি, চলে আসি মিডিয়াকম থেকে, সেদিনের আমার লাস্ট মিটিংটা ছিল আপনার পেট প্ল্যানের সাথে, এবং দ্য ক্লায়েন্ট ওয়াজ ভেরি আপসেট বিকজ আই এম লিভিং। Right. So that was a amazing project for me in my whole life. এবং এই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে এই প্রজেক্টটা নিয়ে কিছু কথা বলবো। আজকে আমি তিনটা বিষয় দেখাবো। এই প্রজেক্টে আমি কি কি কাজ করছি, অনেকগুলো কাজ করছি, বাট তিনটা জিনিস দেখাবো, এবং দেখাবো যে এগুলাকে আপনারা কিভাবে ইউজ করতে পারেন। ওকে। সো পেট প্রথমে যাই যে পেট প্ল্যান সম্বন্ধে কিছু বলার জন্য। সেটা হচ্ছে যে পেট প্ল্যান ইউকের দ্য বিগেস্ট পেট ইন্স্যুরেন্স কোম্পানি। যে আপনার যে ডগ, ক্যাট, তারপর র্যাবিট আছে, হর্স আছে, এদের যে ইন্স্যুরেন্স করতে হয়, পেট প্ল্যান হচ্ছে ইউকের সবচেয়ে বড় পেট ইন্স্যুরেন্স কোম্পানি। এবং পেট প্ল্যান হচ্ছে পার্ট অফ আলিয়ান্স গ্রুপ। এবং আলিয়ান্স সম্বন্ধে যারা জানেন তারা হয়তোবা এটাও জেনে থাকবেন যে আলিয়ান্স হচ্ছে দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং দ্য বিগেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন দ্য ইন ইউরোপ। রাইট। তো এখন যতই আপনি যত বলবেন যে বিগেস্ট, দেন দে হ্যাভ লট অফ চ্যালেঞ্জেস। এনিওয়ে, কারেন্টলি আমি আজকে এইচএফ চেক করে দেখলাম যে কারেন্টলি আপনার পেট প্ল্যান ওয়েবসাইট আপনার 4,79,000 অর্গানিক ট্রাফিক পাচ্ছে, যার মূল্য, আপনারা তো জানেন যে যার মূল্য হচ্ছে $400,000। মানে হচ্ছে যেই ট্রাফিকটা, যে অর্গানিক ট্রাফিকটা পেট প্ল্যান আপনার ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছে, সেই ট্রাফিকটাই যদি তাদেরকে কিনতে হইতো তাহলে পেট প্ল্যানকে প্রত্যেক মাসে $4 লক্ষ উপরে খরচ করতে হতো। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে পেট প্ল্যান কি ধরনের, মানে অর্গানিক ট্রাফিকের মাধ্যমে কত বিজনেস গ্যাদার করতেছে। সো আই এম আই এম হ্যাপি যে এই যে বিজনেস গ্যাদার করতেছে, আই ওয়াজ এ পার্ট অফ দিস ওয়েবসাইট। রাইট। এবং ওয়ান অফ দ্য ফিউ থিংস আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এই কাজগুলো করেছি। ওকে। ফার্স্ট, দ্য চ্যালেঞ্জেস। আমি প্রথমে যেটা বললাম যে বিগেস্ট এজেন্সি, বিগেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি, বিগেস্ট পেট ইন্স্যুরেন্স কোম্পানি, যত বিজনেস যত বড় হয়, রাইট, আপনার হচ্ছে যে পেট প্ল্যানের তো মনে করেন ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স বিজনেস, এবং যারা যারা আপনার কি বলে এসিও করেন তারা তো নিশ্চয়ই জানেন যে ইন্স্যুরেন্স হচ্ছে দ্য মোস্ট কম্পিটিটিভ
কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, রাইট? ইন্স্যুরেন্সের মতো এত কঠিন ইন্ডাস্ট্রি কিন্তু মানে ইন্টারনেটে নাই, আই গেস আপনারা খুব ভালোভাবে জানেন। এবং হচ্ছে যে যেহেতু পেট প্ল্যান হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এই জন্য তাদেরকে অনেক রুল মেনটেন করতে হয়। আপনি বললেই হবে না যে বেস্ট। Pet plan cannot say best insurance company. Pet plan cannot say cheapest. Pet plan cannot say most popular. এটা কিন্তু এগুলা কিন্তু যখন কোম্পানি হয়, অর্গানাইজেশন, বড় ধরনের অর্গানাইজেশন হয়, তারা কিন্তু ইচ্ছা করলেই যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে না। কারণ আপনি লিগালি এই ধরনের কথা বলতে পারেন না, দ্য বেস্ট। বাট আপনি যদি ছোটখাটো ওয়েবসাইট বানান কিংবা কি ছোটখাটো কম্পারিজন ওয়েবসাইট বানান, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই বড় কোম্পানিতে যাবেন, বেস্ট কিওয়ার্ড, বেস্ট, অ্যাফোর্ডেবল, চিপেস্ট, এগুলা কিন্তু ইউজ করতে পারবেন না। অথচ আপনার যেটা হয় যে কাস্টমার কিন্তু বেস্ট খোঁজে, চিপেস্ট খোঁজে, রাইট? সো এটার মধ্যে কিন্তু আপনাকে অনেক চ্যালেঞ্জ আছে, রাইট? একটা থার্ড পয়েন্ট হচ্ছে যে কোম্পানি যত বড় তাদের ব্যুরোক্রেসি এবং স্টেক হোল্ডার তত বেশি। সো আপনি যদি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস চেঞ্জ করতে চান, আপনাকে 1 মাস ওয়েট করতে হবে, 2 মাস ওয়েট করতে হবে, ইভেন বছরও ওয়েট করতে হইতে পারে। প্রত্যেককে বুঝাইতে হবে এইটা কেন করতে হবে, ওইটা কেন করতে হবে, এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এবং সবকিছু রেডি, তারপরেও দেখা যাবে যে বাজেট নাই, লোক নাই, আম, আজকে হবে না, কালকে হবে, পরশুদিন হবে। এভাবে করতে করতে আপনার দেখবেন যে কাজটা অনেক সময় হয় না। সো এই জন্য আপনাকে কিন্তু যখনই বড় কোম্পানির জন্য এসিও করতে যাবেন, আপনাকে কিন্তু মানে জোকের মতো লেগে থাকতে হবে যে জান যাবে তবু আমি ছাড়বো না, আমি করেই ছাড়বো। এই ধরনের একটা অ্যাটিটিউড থাকতে হয়। সো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ওকে, পেট প্ল্যানের কিন্তু 3 ধরনের গ্রুপ অফ কিওয়ার্ডস রিলেটেড। একটা হচ্ছে তাদের ব্র্যান্ডেড কিওয়ার্ডস, বিকজ ইটস এ কোম্পানি, রাইট? এবং বড় কোম্পানি, এবং এদের জন্য ব্র্যান্ডেড কিওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। দুইটা হচ্ছে ইন্স্যুরেন্স কিওয়ার্ড, দ্য মোস্ট টাফেস্ট কিওয়ার্ড, রাইট? আর থার্ড হচ্ছে যে আপনি যদি চেক করে দেখেন লিস্টটা, দেখবেন যে লট অফ কিওয়ার্ডস আর রিলেটেড টু ব্রিডস, মানে কোন প্রজাতির আপনার কুকুর, কোন প্রজাতির বিড়াল। কারণ হচ্ছে যে এগুলা আমরা, আপনি যাই বলেন, যে ফানেল বলেন, বড় একটা নেট বলেন, কি বলে, সবাই কিন্তু প্রথমে খোঁজে একটা কুকুরের একটা প্রজাতির নাম, মানে নাম ধরে, তারপরে খোঁজে হচ্ছে ইন্স্যুরেন্স ধরে, তারপরে খোঁজে হচ্ছে কোম্পানির নাম ধরে, রাইট? সো the lowest funnel, the biggest, widest funnel is the pet breed. So 3 ধরনের কিওয়ার্ড মূলত হচ্ছে পেট ইন্স্যুরেন্স, পেট পেট প্ল্যানের জন্য ইম্পর্টেন্ট। তো এখন আমি এই 3 ধরনের কিওয়ার্ডকে কিভাবে পেট প্ল্যানের কে র্যাঙ্ক করাইছি সেটারই আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো প্রথমে হচ্ছে যে ব্রিড, যেটা হচ্ছে একেবারে লোয়েস্ট ফানেল, রাইট? ব্রিডের কিওয়ার্ডটাকে আমি কিভাবে র্যাঙ্ক করতে হেল্প করছি। তো এই ব্রিডের কিওয়ার্ডটা যখন আমি মিডিয়াকমে ছিলাম, তখনই কিন্তু এই সেকশনটা অ্যাড হয়। মানে তখন অনেকের কাছে আইডিয়া চাওয়া হয়েছিল যে কি করা যায়, কিভাবে আমরা কন্টেন্ট বাড়াইতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যদি এখন যান লেটেস্ট ওয়েবসাইটটাতে, আপনি দেখবেন যে অনেক ধরনের ইনফরমেশন আছে অলরেডি। আমি তো প্রায় 5-6 বছর আগে মিডিয়াকম থেকে বাইরে হয়ে আসছি। তো আগে যেমন ছিল শুধু ব্লগ একটা সেকশন ছিল, এবং ব্লগটাও খুবই দুর্বল ব্লগ ছিল, এর মধ্যে তেমন একটা কন্টেন্ট ছিল না, অপটিমাইজ কন্টেন্ট ছিল না। তো অনেক আমরা চেক করে দেখলাম যে অ্যাজ এন এজেন্সি মিডিয়াকম, আমরা চেক করে দেখলাম যে এইটা একটা পেট পেট ব্রিড আমরা একটা সেকশন অ্যাড করতে পারি, এবং এই সেকশনে সব পেট রিলেটেড ইনফরমেশন গুলো থাকবে। তো তখন বললো ওকে, আমরা একটা ইয়ে করো, সাজেশন করো। তো আমরা সাজেশন করলাম। তো দেখা গেছে যে সাজেশনের মধ্যে আমরা বললাম যে একটা পেজ হবে, কিন্তু তারা বলতেছে যে না, একটা পেজ হইলেই তো হইলো। কিন্তু আমি বললাম যে না, পেজটাকে কিন্তু একেবারে সুন্দর করে আপনার A to Z অপটিমাইজ হইতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক কিওয়ার্ড, অনেক ইয়ে পাবো, কি বলে, ট্রাফিক পাবো, অনেক র্যাঙ্কিং হবে। তো তখন আমি যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেখালাম, যে দেখেন H1, H2, H3, H4 প্রত্যেকটা সুন্দর করে কিন্তু আমি আমরা ওই ইয়ে করছি, হেল্প করছি। যদিও যদিও দেখা যায় যে আমি এসইও, পার্ট অফ দ্য এসইও টিম, বাট
আই হেল্পড দ্য ইউএক্স টিম কিভাবে আপনার এই সেকশনগুলো হবে এবং প্রত্যেকটা সেকশনের আন্ডারে কি কি থাকবে এটা কিন্তু আমি সুন্দর করে তাদেরকে উল্লেখ করছি। যেমন H1টাতে হচ্ছে শুধু, যেহেতু এই সেকশনটা অ্যাডভাইসের উপরে, এই জন্য H1টা হবে ফ্যাক্টস অ্যান্ড অ্যাডভাইস। তারপরে হচ্ছে যে আমরা চেক করে দেখলাম যে লোকজন চায় যে বিহেভিয়ারটা কিরকম, এই জন্য বিহেভিয়ারের একটা পার্ট হয়ে গেছে H2। তারপরে দেখা গেছে যে সেকেন্ডারিতে আসতেছে আপনার যে রিলেটেড ইনফরমেশন, ওকে, এবং H4-এ আসছে যে আপনার ওই যে রিলেটেড ইনফরমেশন গুলো আছে ওগুলারই সাবসেকশন। সো এইভাবে আপনি যখনই একটা when you're doing an SEO, you are not just writing content or doing backlink. You need to think about the layout. So this was one of the thing I suggested, যে এইভাবে করলে কিন্তু আপনার কন্টেন্টটা ভালো র্যাঙ্কিং করার চান্স থাকে। এরপরে আরেকটা যেটা দেখলাম যে পেটের সাথে মানে আপনার প্রাণীদের সাথে কুকুর কিংবা বিড়ালের সাথে সবচেয়ে বেশি সার্চ যেটা হয় সেটা হচ্ছে যে হেলথ কন্ডিশন। সো তখন তারা হেলথ কন্ডিশনটাকে এভাবে অ্যাড করছে এবং প্রত্যেকটা হচ্ছে আপনার ড্রপ ডাউন মেনু, আপনার যে অ্যাকর্ডিয়ন আছে যে আপনাকে ক্লিক করলে ওই ইনফরমেশনটা দেখাবে এবং যখন আপনি ওই ছবির উপরে প্লাসে ক্লিক করবেন ওই রিলেটেড পার্টটা দেখাবে। তো এই রিলেটেড পার্টটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা ছিল, কিন্তু ওই জাভাস্ক্রিপ্টটা উই হ্যাভ টু মেক শিওর যে ওই জাভাস্ক্রিপ্টটা কিন্তু ইন্ডেক্সেবল যেন হয়। খালি আমি সুন্দর ডিজাইন করলাম, এইটা ক্লিক করলে ওইটা হয়, ওইটা ক্লিক করলে ওইটা হয়, ওইটাও করা যাবে না। চেক করে দেখতে হবে যে ওই জাভাস্ক্রিপ্টটা ইন্ডেক্সেবল কিনা, আদারওয়াইজ যে কন্টেন্টটা আপনি অ্যাড করতেছেন ওই কন্টেন্টটা কিন্তু ইন্ডেক্স হবে না, সো ফায়দা নাই, রাইট? এবং 3 নম্বরে আপনি যখন পেজটাকে ক্রল করে চলে যাবেন নিচে তখন দেখবেন যে আসল কিওয়ার্ড যেটা, যে মাইন কুন ইন্স্যুরেন্স, ওইটাকে আমরা এখানে অ্যাড করছি এবং ওটার একটা বাটনও আছে, গেট মেইন কুন কোট। সো এটাতে মেইন কুন ইন্স্যুরেন্স, মেইন কুন কোট, এটা কিন্তু কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটাকে আমরা কল টু অ্যাকশনের আন্ডারে নিয়ে আসছি। সো আপনি নট অনলি র্যাঙ্কিং করতেছেন, অপটিমাইজ করতেছেন, কন্টেন্ট র্যাঙ্কিং হচ্ছে এবং ইউ আর পুশিং দ্য ভিজিটর টু গো ফর টু গেট এ ইন্স্যুরেন্স ফর দ্য অ্যানিমাল। এবং এবং লাস্ট পার্ট যেটা হচ্ছে যে রিলেটেড কন্টেন্ট। এখন সবাই বলে সিমেন্টিক এসইও, হ্যান এসইও, ত্যান এসইও। ভাই, এই এসইও আমি 7, 8, 9, 10 বছর আগে করে আসছি। এটা নতুন কিছু না। একেকজন যখন আসে তখন একেকজন একেকটা নতুন নাম নিয়ে আসে, নতুন কি বলে প্ল্যান নিয়ে আসে। ইটস দ্য সেইম এসইও প্র্যাকটিস ফ্রম দ্য বিগিনিং। আমরা যাতে শুধু আহ, বিভিন্ন নাম দিয়ে রাখি। সো এটা তো গেল পেজ লেআউটের জন্য, ওকে। সো এরপরে টেক এসইওতে কিছু আমি অনেক কাজ করছি। ফর এক্সাম্পল যেটা বললাম যে আপনার এই যে জাভাস্ক্রিপ্ট যেটা করছেন সেটা যেন ইন্ডেক্সেবল হয়, পেজটা যেন ফাস্ট লোডিং হয়, আপনার অ্যাকর্ডিয়নটা যেন ঠিক থাকে, H1, H2, H3 ঠিক থাকে, এটা করে। কিন্তু একটা জিনিস তখন আমি খেয়াল করছিলাম, এই মুহূর্তে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাতে পারতেছি না সার্চ রেজাল্টে, বাট আপনার 2018-19 সালের দিকে যখন আপনি কোনো একটা সার্চ করতেন, সার্চের নিচে আপনার কিছু ট্যাব মানে বুলেট পয়েন্ট পয়েন্ট থাকতো, যে হাইট, যেমন এই যে আমি যদি এখানে ফেরত যাই, এখানে দেখতে পারতেছেন যে সাইজ লার্জ, কোট লং অ্যান্ড থিক, লাইফ স্প্যান 13 to 14 ইয়ার্স। এই ইনফরমেশন গুলাও কিন্তু সার্চ রেজাল্টে আসতো। প্রথমে হচ্ছে আপনার ওয়েবসাইটের রেজাল্ট, তারপরে ডট ডট করে এই ইনফরমেশন গুলো আসতো। এটা এই মুহূর্তে আর নাই, গুগলটা চেঞ্জ করে ফেলছে। কিন্তু তো তখন আমি চেক করে দেখলাম যে ওইটা কোথা থেকে আসে। ওইটা আমি দেখলাম যে মোস্টলি আসে উইকিপিডিয়া থেকে। এই যে এখানে উইকিপিডিয়া থেকে তখন আমি চেক করলাম যে উইকিপিডিয়া কি করতেছে যার জন্য গুগল আপনার ওইভাবে দেখাচ্ছে। তো তখন চেক করে দেখলাম যে এখানে মানে একটা একটা আপনার কি বলে এইচটিএমএল এর একটা কারসাজি আছে। আমরা যখন টেবিল বানাই, টেবিলে কি হয়, আপনার যারা এইচটিএমএল কিংবা ডিজাইন করেন তারা করেন হচ্ছে টিডি দিয়ে, রাইট? টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, রাইট? সো আমরা যখনই মনে করেন একটা টেবিল বানাই তখনই হয়ে যায় যে সব, যদি আপনি এইচটিএমএল নিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া না করেন তাহলে যতদূর সম্ভব আপনার প্রত্যেকটা সেল টিডি হয়ে যাবে। কিন্তু আমি দেখলাম যে উইকিপিডিয়াতে ওটা হচ্ছে টিএইচ, টেবিল হেডার।
সো সেই ক্ষেত্রে আমি কি করলাম, যে সাইজটাকে বললাম যে TH, আর আপনার লার্জ যেটা সেটাকে বললাম TD। তার মানে গুগলকে বোঝাচ্ছি যে এটা হচ্ছে লেবেল আর এটা হচ্ছে ডেটা। ঠিক এক্স্যাক্টলি সেম ভাবে আপনার ছিল হচ্ছে ইয়েতে, উইকিপিডিয়াতে। দেখা গেল যে যেই না নতুন সেকশনটা আপ হয়ে গেল, এক্স্যাক্টলি গুগল মানে গুগল উইকিপিডিয়ার রেজাল্ট যেভাবে দেখাচ্ছিল ঠিক সেভাবে পেড প্ল্যানের রেজাল্ট দেখাচ্ছে, এবং অন্য কোনো কম্পিটিটরের মধ্যে এটা ছিল না। সো উই ওয়ার গেটিং লট অফ ক্লিকস, আমাদের সিটিআর ধপ করে বেড়ে গেল, রাইট? সো এটা সো দিস ইউ নিড টু চেক হোয়াট আদার পিপল আর ডুইং, রাইট? সো এটা একটা মানে তখনকার দিনে একটা নতুন ওয়ে, নিউ ওয়ে টু অপটিমাইজ দ্য সার্চ রেজাল্ট। সো এটা আমি তখন করছিলাম, এবং দ্য ক্লায়েন্ট রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে এই তাদের বিশেষ কিছু ইনফরমেশন তাদের সার্চ রেজাল্টে দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমি আপনাকে বলি, আমি তো অনেক বছর আহ, ছাড়ছি, কিন্তু এই যে আপনার যে রেজাল্ট আমি দেখাইলাম, যে মাইনকুনের আপনার সেই রেজাল্টটাই দেখায় যে লেআউট কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, কন্টেন্ট তো অবশ্যই চেঞ্জ হয়েছে এত বছরে, বাট লেআউট অলমোস্ট এক্স্যাক্টলি সেম আছে গত 5-6 বছরে। তা আমি আপনাকে দেখাই যে রেজাল্টটা কি হচ্ছে। আপনি যদি এখন মাইনকুন সার্চ দেন, তাহলে দেখবেন টপ 2-3 রেজাল্টের মধ্যেই কিন্তু আপনার পেড প্ল্যান আছে। আপনি যদি ইয়েতে যান, ক্যারেক্টারিস্টিক্সে যান, দেখবেন যে ফিচার স্নিপেট। আপনি যদি ইয়েতে ডায়েটে যান, তবুও দেখবেন ফিচার স্নিপেটে আছে। তাহলে বুঝতে পারতেছেন যে, আবার দেখাই, আচ্ছা এখানে আরেকবার দেখাই। আপনি মাইনকুন সার্চ দেন, কিংবা অন্য যে কোনো অলমোস্ট যে কোনো পেট ব্রিডের জন্য দেখেন, দেখেন যে পেট প্ল্যান নাম্বার 1, 2, 3 এর মধ্যে আছে আপনার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফিচার স্নিপেট, ডায়েটের মধ্যে ফিচার স্নিপেট। তাহলে বুঝেন যে যেই লেআউট আমি মনে করেন 5-6 বছর আগে করে আসছি, সেই রেজাল্ট এই এআই এর যুগে, এই আই ডোন্ট নো আপনার কত ধরনের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে গত 5-6 বছরে, ইটস স্টিল ওয়ার্কিং। সো দ্যাটস ওয়াই আপনি যদি দেখেন যে যত আপনার র্যাঙ্কিং মানে পেড প্ল্যান যত র্যাঙ্কিং হচ্ছে, দিস ইজ মানে আপনার এই পেড ব্রিড গুলো তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট কিওয়ার্ড। ওকে, এখন ব্র্যান্ডেড কিওয়ার্ড নিয়ে কথা বলি। আমি আপনাদেরকে বললাম যে যেহেতু পেট ইন্স্যুরেন্স হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ইন দ্য ইউকে, তো এদের জন্য যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অলসো টু প্রোটেক্ট দ্য ব্র্যান্ড কিওয়ার্ড, ব্র্যান্ড নেম, যেন কোনো নেগেটিভ ইনফরমেশন না আসে রেজাল্টে, রাইট? সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনার দেখা গেল সবাই যেন আপনার নামে উল্টাপাল্টা কথা না বলতে পারে, কিংবা যদি, কারণ হচ্ছে যে অনেক কিওয়ার্ড আছে নেগেটিভ কিওয়ার্ড, সেই নেগেটিভ কিওয়ার্ড গুলোকে আপনি কিভাবে ইউজ করে পজিটিভ করবেন, এবং পজিটিভ করে আপনি আপনার ট্রাফিকের জন্য কি বলে ইউজ করবেন, দিস ইজ ইটস এ বিগ চ্যালেঞ্জ, রাইট? সো এইটাতে আমি, দিস ইজ 100% মাই আইডিয়া। সো অ্যান্ড আই ওয়ার্ক অন ইট অ্যান্ড ইটস স্টিল ওয়ার্কিং। সো আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। সো যখন কেউ সার্চ দেয় যে পেট প্ল্যান, ডগ ইন্স্যুরেন্স কিংবা ক্যাট ইন্স্যুরেন্স, আপনার এই কিওয়ার্ড গুলো দেখা যায়। তো এই কিওয়ার্ড গুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পেট প্ল্যান, ডগ ইন্স্যুরেন্স, ফোন নাম্বার, কোড, কন্ট্যাক্ট নাম্বার, কস্ট, রিভিউজ, ইত্যাদি ইত্যাদি। সো সবগুলো কিন্তু আপনাদের সবগুলো কিন্তু র্যাঙ্কিং আছে, তাদের সবগুলোর জন্য আপনার পেজ আছে কিংবা র্যাঙ্কিং আছে, কিন্তু একটা কিওয়ার্ড যেটা তাদের র্যাঙ্কিং ছিল না, এবং এই কারণে যেটা হতো যে থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা ব্লগিং ওয়েবসাইট, কম্পারিজন ওয়েবসাইট, দে ওয়ার গেটিং র্যাঙ্ক। আর সেই কিওয়ার্ডটা হচ্ছে পেট প্ল্যান, ডগ ইন্স্যুরেন্স রিভিউজ, পেট প্ল্যান, ক্যাট ইন্স্যুরেন্স রিভিউজ, পেট প্ল্যান, পেট ইন্স্যুরেন্স রিভিউজ। এই কিওয়ার্ড গুলা আর দেখা যেত যে আপনার থার্ড পার্টি যে রিভিউ ওয়েবসাইট গুলো কিংবা ব্লগ ওয়েবসাইট গুলো, কম্পারিজন ওয়েবসাইট গুলো, ওরা র্যাঙ্ক করতো। এবং অনেক সময় দেখা যায় যে লোকজন রাগের বশে উল্টাপাল্টা কথা লেখে কিংবা লো রিভিউ করে। তো এই কারণে আমি তখন তাদেরকে বললাম যে লেটস ক্রিয়েট এ পেজ
dedicated page where we talk about this topic. এবং আমরা চলে আসলাম তখন এই একটা পেজে। এই পেজটা একেবারেই 100% আমার মানে ডিজাইন করা, আমি কাগজে আপনার ড্র করে বলে দিচ্ছি যে কি হবে। তো প্রথমেই টপে হচ্ছে আপনার দেখেন যে H1 কিংবা H2 হচ্ছে পেট প্ল্যান, পেট ইন্স্যুরেন্স রিভিউস, যেই কথাটা আপনাকে বললাম সবচেয়ে বড় নেগেটিভ কিওয়ার্ড কিংবা পজিটিভ কিওয়ার্ড হোয়াট এভার ইউ সে। তারপরে হচ্ছে ডগ ইন্স্যুরেন্স রিভিউস, তারপরে নিচে আপনি যদি চলে যান ক্যাট ইন্স্যুরেন্স রিভিউস, র্যাবিট ইন্স্যুরেন্স রিভিউস। এবং তখন আমি তাদেরকে বললাম যে তুমি যেই যতগুলা তোমার মেডেল পাইছো, যতগুলা তুমি বড় বড় উইন হয়েছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, সবগুলো সুন্দর করে বসায় দাও লোগো সহ। এবং দেখেন যে আপনার পুরো যে ইয়েটা আছে এখানে প্রত্যেকটা লোগো তার বসায় দেওয়া হয়েছে যে এবং তারপরে আপনার বলা হচ্ছে যে আপনার ডগ ইন্স্যুরেন্স রিভিউস, এবং ডগ ইন্স্যুরেন্স রিভিউর আন্ডারে আপনার যে ইয়ে আছে ট্রাস্ট পাইলট থেকে কিছু তাদের ডগ ইন্স্যুরেন্সের যে কেন তারা টপ ইন্স্যুরেন্স কোম্পানি, সেই ইনফরমেশন গুলো অ্যাড করা আছে। এভাবে ঠিক ডগের পরে আছে ক্যাট, ক্যাটের পরে আছে আপনার কি বলে র্যাবিট। তো এর ফলে যেটা হয়েছে আপনি দেখেন যে সাথে সাথে যখন আমরা ওই পেজটাকে ইয়ে করলাম, পোস্ট করলাম, দেখেন যে প্রথম হচ্ছে 1 2 3, এই প্রথম 3টা তো অবভিয়াসলি স্পন্সর্ড, ওটার মধ্যে হাত নাই। কিন্তু 4 নাম্বার কিংবা ন্যাচারাল রেজাল্টের 1 নাম্বারটাই হচ্ছে ওই পেজটা, রাইট? সো এই যে ফলে যত আপনার এই ধরনের রিভিউজ রিলেটেড সার্চ আছে সবগুলার ট্রাফিক কিন্তু পেট প্ল্যান পেয়ে যাচ্ছে। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং আপনার আইডিয়া কনসেপ্ট। এবং the client obviously didn't know, but আমি ওটা তাদেরকে এটা সাজেস্ট করি। এবং ইভেন পেজটা কিভাবে হবে ডিজাইন করে একেবারে কাগজে, আমার মনে আছে যে আমি কাগজে ড্র করে দিয়েছি সেটা, এবং গেছে ইউএক্স এর কাছে, ইউএক্স করছে, এবং নাও ইউ সি দ্য রেজাল্ট, রাইট? সো এটা গেল। এখন থার্ড ওয়ান দেখাবো, এবং থার্ড ওয়ান যেটা হচ্ছে যে ফিউচার প্রুফিং। তো ফিউচার প্রুফিং এ হচ্ছে যে আপনাকে ভবিষ্যৎ দেখতে হবে। অতীতে যা হয়েছে তো হয়েছেই, বর্তমানে যা আছে ইস ওকে, বাট ভবিষ্যৎ দেখতে হবে, রাইট? সো ভবিষ্যতের জন্য যেটা হচ্ছিল যে ভবিষ্যতে যাওয়ার আগে একটু বলে নিই যে আপনার যে কিওয়ার্ড যেগুলো, আপনার যে পেট প্ল্যানের যে মেইন কিওয়ার্ড, এখন তো লোকজন বলে মানি কিওয়ার্ড, হ্যান্ড কিওয়ার্ড, ত্যান কিওয়ার্ড, হোয়াট এভার কিওয়ার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আর ক্যাট ইন্স্যুরেন্স, পেট ইন্স্যুরেন্স, ডগ ইন্স্যুরেন্স, র্যাবিট ইন্স্যুরেন্স, মাল্টি পেট ইন্স্যুরেন্স, ইত্যাদি ইত্যাদি। এবং এই কিওয়ার্ড গুলো দেখেন যে এগুলো সবগুলো কিন্তু কম্পিটিশন ভেরি ভেরি হাই। এবং সার্চ ভলিউম তো দেখেন ক্যাট ইন্স্যুরেন্স হচ্ছে 800,000 পার মান্থ, 8 লাখ সার্চ পার মান্থ হয়। You can imagine how competitive, how lucrative these keywords are for these insurance companies. So সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে পেট প্ল্যান আপনার আইদার 5th 6th 7th এ র্যাঙ্ক করতেছিল এই কিওয়ার্ড গুলোর জন্য। আপনি বলবেন যে ভাই এটা 5th 6th র্যাঙ্কিং তো খুবই ভালো, বাট না, এটা ভালো না। কারণ as the biggest insurance company in sorry, not Bangladesh, the biggest insurance company in the UK, 5th 6th is not good enough, right? আপনাকে আহ, আপনাকে নাম্বারে মানে টপ র্যাঙ্কিং থাকতে হবে আপনাকে যদি আপনার কম্পিটিশনে টিকে থাকতে হয়। তো এইটা হচ্ছে ইট ওয়াজ এ রিয়েলি স্যাড ফর দেম, দে ওয়ার ভেরি আপসেট, ওয়াই মান্থ আফটার মান্থ, ডে আফটার ডে উই আর র্যাঙ্কিং সো লো। তো এটার মেইন একটা কারণ ছিল, মেইন কারণ যেটা যে তখন এই যে টপ কিওয়ার্ড যেগুলো আপনার পেট ইন্স্যুরেন্স, ডগ ইন্স্যুরেন্স, ক্যাট ইন্স্যুরেন্স, এটা আপনার যে হোম পেজে র্যাঙ্ক হইতো। যত বড় কিওয়ার্ড ছিল মোটামুটি সবগুলো হোম পেজে র্যাঙ্ক হতো। কেন র্যাঙ্ক হইতো? কারণ হচ্ছে যে আপনার মানে অনেকগুলো সমস্যা ছিল, সেই সমস্যাটা আসতেছে পরে আসতেছি। বাট তারা যেটা করতেছিল, যেহেতু হোম পেজ অনেকগুলো ব্র্যান্ডেড কিওয়ার্ড এইসব টপ কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক হচ্ছিল, তারা দে ওয়ার মেকিং দ্য হোম পেজ লঙ্গার অ্যান্ড লঙ্গার অ্যান্ড লঙ্গার। মানে লম্বা খালি তারা কন্টেন্ট অ্যাড করেই যাইতেছিল, র্যাঙ্ক হচ্ছিল 5th এর জায়গায় কোনোদিন 7th এ হয়, তারপরে অ্যালগরিদম আপডেট আসলে 6th এ যায়, তারপরে অ্যালগরিদম আসলে 5th এ যায়, আবার নিচে নামে 9th এ যায়, 10th এ যায়। কন্টেন্ট অ্যাড করে, চেঞ্জ করে, আপ হয় ডাউন হয়, আপ হয় ডাউন হয়, কিন্তু
The problem was it was only focused on the homepage. তখন আমি যেটা করলাম, আমি তাদেরকে সাজেস্ট করলাম যে লেটস চেঞ্জ দ্য স্ট্রাকচার। তো এটা বলা কিন্তু খুব ইজি যে ও লেটস চেঞ্জ দ্য স্ট্রাকচার, এটা কিন্তু করা খুবই কঠিন। প্লাস এত বড় কোম্পানির একটা ওয়েবসাইটের স্ট্রাকচার চেঞ্জ করা, ইটস অলমোস্ট ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল। যারা আপনারা বড় মানে কি বলবে বড় কোম্পানির জন্য, এন্টারপ্রাইজ লেভেলের কোম্পানির জন্য কাজ করেন, তাদেরকে তারা জানবেন যে এটা চেঞ্জ করা, ওয়েবসাইটের আর্কিটেকচার কিংবা স্ট্রাকচার চেঞ্জ করা কিন্তু চারটাখানি কথা না। You have to take a lot of patience, lot of hard work, lot of meetings, lot of numbers and figures, because আমি তাদেরকে বললাম যে তোমাকে হোম পেজ চেঞ্জ করতে হবে। ওরা তো মানে ঘাইমেই শেষ বলতে গেলে, যে কি বলে হোম পেজে চেঞ্জ করতে হবে? হোম পেজ হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ, ওখান থেকে যদি আমি কন্টেন্ট সরাই কিংবা আপডেট করি তাহলে তো আমার সব শেষ, আমার ট্রাফিক পড়ে যাবে, হ্যান পড়ে যাবে, ত্যান পড়ে যাবে। তখন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো, হোম পেজটা চেঞ্জ করতে হবে এবং ওয়েবসাইটের আর্কিটেকচার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তোমার ট্রাফিক হয়তোবা 3 মাস 6 মাস কম থাকবে, কিন্তু ইন দ্য ফিউচার ইট উইল গ্রো, অ্যান্ড ইট উইল গ্রো ট্রিমেন্ডাসলি। শুধু গ্রো করবে না, আকাশ ছুঁয়ে যাবে। তো এরকম অনেক মিটিং হয়েছে, অনেক আলোচনা হয়েছে, তারপরেও তো মনে করেন যে ক্লায়েন্টরা তো ভয়েই শেষ যে কি হবে না হবে। তখন আমি তাদেরকে বললাম যে লেটস ডু দিস। হোম পেজ শুধু থাকবে, র্যাঙ্ক করবে শুধু পেড পেড প্ল্যান, তোমার যে মেইন ব্র্যান্ডেড কিওয়ার্ড তার জন্য। তারপরে সেকেন্ডারিতে যাবে হচ্ছে পেড ইন্স্যুরেন্স, যেটা সেকেন্ডারি কিওয়ার্ড, যেটা আমরা অলরেডি চেক করে দেখলাম যে অলমোস্ট 110,000 সার্চ পার মান্থ। আর তারপরে থার্ড লেভেলে যাবে হচ্ছে ডগ ইন্স্যুরেন্স, ক্যাট ইন্স্যুরেন্স, র্যাবিট ইন্স্যুরেন্স, মাল্টিপেট ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি। থিওরিটিক্যালি ইট সাউন্ডস গুড, বাট স্টিল দে আর নট কনভিন্সড। দে কি হবে, আমাদের ট্রাফিক পড়ে যাবে, আমরা কি সত্যি পাবো, ইত্যাদি ইত্যাদি। তখন আমি বললাম যে দেখো, একটা জিনিস চিন্তা করো যে তুমি আজকে হোম পেজে কন্টেন্ট অ্যাড করতেছো, ভালো কথা, তোমার র্যাঙ্ক হচ্ছে। তুমি 6 মাস পরে আবার কন্টেন্ট অ্যাড করতেছো, র্যাঙ্ক হচ্ছে। কিন্তু দেয়ার ইজ এ লিমিট যে তুমি হোম পেজটাকে কত বড় করবা। একসময় না একসময় তো তোমার থামতে হবে। তখন আমি বললাম যে তার চেয়ে বরং ওইটাই করো, যে প্রত্যেকটা যে মেইন কিওয়ার্ড গুলো আছে কিংবা যে সেকশন অফ ইউর বিজনেস ডিপেন্ড অন ইউর বিজনেস, ওই সেকশন গুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করি। তখন আমরা ডগ ইন্স্যুরেন্স পেজটাকে মানে ঢেলে সাজাইলাম, ক্যাট ইন্স্যুরেন্স পেজটাকে ঢেলে সাজাইলাম, র্যাবিট ইন্স্যুরেন্স পেজটাকে ঢেলে সাজাইলাম, এবং মাঝখানে ঢোকাই দিলাম হচ্ছে পেট ইন্স্যুরেন্স বলে একটা পেজ। তার মানে আমরা যে আপনার যে ইয়েটা আছে, রিলেশনশিপটা অ্যাড করলাম। মানুষের যে জার্নি, আপনার যে ওয়েবসাইট থেকে যে জার্নি আছে, সেই জার্নিটাকে আমি ভাগ করে দিলাম। লোক, এটা কিন্তু অনেকটা মানে কি বলবো, গান সুরের মতো। আপনার যে জার্নিটাকে একেবারে সফট এন্ড স্মুথ করে দিলাম। সবাই এসে হোম পেজে পড়বে, হোম পেজে আমি কি করব? বরং যার যেটা দরকার তার জন্য আমি আলাদা আলাদা সেকশন করলাম, ওই সেকশনটাকে ইমপ্রুভ করলাম, ওই সেকশনটাকে কল টু অ্যাকশন আপডেট করলাম। অ্যামেজিং, রাইট? এবং হেয়ার ইউ গো, এটা হচ্ছে তখন চলে আসলো আপনার যে ক্যাট ক্যাট ইন্স্যুরেন্সের পেজ। তখন ডগ ইন্স্যুরেন্স, ক্যাট ইন্স্যুরেন্স, র্যাবিট ইন্স্যুরেন্স সবার জন্য আলাদা আলাদা পেজ হলো, এবং তারা চেক করে দেখেন যে হোম পেজ, পেট ইন্স্যুরেন্স এবং ক্যাট ইন্স্যুরেন্স এই এই মানে এই হায়ারার্কিতে চলে আসলো। তো রেজাল্ট কি হলো? রেজাল্টটা দেখেন, আপনি একেবারেই আইদার ফার্স্ট কিংবা সেকেন্ড নাম্বারে আপনার পেট প্ল্যান থাকে সবসময়। So this was one of the most challenging thing. এই যে আপনার যে ওয়েবসাইটটাকে মানে হোম পেজ থেকে ডগ ইন্স্যুরেন্স, ক্যাট ইন্স্যুরেন্স কন্টেন্ট রিমুভ করব এবং তাদের জন্য আলাদা পেজ হবে এবং আলাদা পেজের মধ্যে অ্যাড করব, সেটা কবে র্যাঙ্ক হবে, কত ট্রাফিক পাবে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট থিং, বাট ইট ওয়াজ গ্রেট। বিকজ এখন আর আমরা 5-6 র্যাঙ্ক করি না, হয় আপনার 1 কিংবা 2 র্যাঙ্ক হয়। This is amazing, right? So this is what I have done in for future proofing. আপনি যখন আপনি ক্লায়েন্টকে একটা সুন্দর একটা প্ল্যান দেবেন এবং ইউ ক্যান ব্যাক আপ ইউর ক্লেইম, দেখবেন যে ক্লায়েন্ট আপনার কথা শুনবে।
সো এইটা মানে আপনার ফিউচার প্রুফিং, পার্ট অফ ফিউচার প্রুফিং এ আমি এটা করছি। তো আমি অলমোস্ট শেষের পথে চলে আসছি আ আ প্রেজেন্টেশনের। সো কয়টা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে একটা জিনিস আমি এখন দেখি আপনার LinkedIn বলেন কিংবা সোশ্যাল মিডিয়াতে বলেন, সবাই একটা জিনিস বলে ওল্ড এসইও, নিউ এসইও, ওল্ড অমুক, নিউ অমুক, ওল্ড অমুক। এগুলা হচ্ছে সবগুলা হচ্ছে মানে কি বলবো? আ মূলা। আমি তো কথায়, কথায় মূলা ঝুলানোর কথা বলি। এগুলা হচ্ছে সব মূলা। ব্যাপারটা হচ্ছে যে এসইও গত ১০ বছর আগেও যা ছিল এখনো তাই আছে। কেন আমি বলি? আপনি বলবেন, "কি ভাই কি কন? এটা তো হইতেই পারে না।" না, আপনার এই কনটেন্ট যখন জেনারেট করেন, কনটেন্ট আপনাকে আপনার রিডার এর জন্য জেনারেট করতে হবে। এই টপিকটা, এই বিষয়টা, এই থিওরিটা ১০ বছর আগেও ছিল, এখনো আছে। কিন্তু ১০ বছর আগে লোকজন কিওয়ার্ড স্টাফিং করে র‍্যাংক করত, হ্যান করত, ত্যান করত। সেটা আলাদা কথা। আপনার ভিজিটরের জন্য যে আপনাকে কনটেন্ট লিখতে হবে সেটা ১০ বছর ১৫ বছর আগে সেইম ছিল, এখনো সেইমই আছে। সো আপনি এখন বলতে পারেন না যে ওল্ড এসইও, নিউ এসইও। আপনি ও ও উন নত পুরাতনভাবে করতেন, এখন নতুনভাবে করতেছেন। বাট ফান্ডামেন্টালি এসইও ইস দ্যা সেইম। সো আমার কথা হচ্ছে কখন অ্যালগরিদম চেঞ্জ হচ্ছে, কখন এআই আসতেছে, কখন সার্চ ট্রেন্ড অমুক হচ্ছে, কখন অমুকে অমুক কথা বলছে, তমুকে তমুক কথা বলছে। এগুলা কানে শোনার দরকার নাই। আপনাকে আগে ফান্ডামেন্টাল বুঝতে হবে যে আপনার মূল বিষয়টা বুঝতে হবে যে আপনি কেন এসইও করতেছেন, কার জন্য এসইও করতেছেন, কিভাবে এসইও করতেছেন। রাইট? আজকে এটা আসবে, কালকে সেটা আসবে। আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এই যে আপনাকে এক্সাম্পল গুলো দেখাইলাম, এই এক্সাম্পল গুলো আমি আজকে একটু আগে আপনার কপি পেস্ট করে বসাইছি। এই যে স্ক্রিনশট গুলা। অথচ আমি এসইও করছি কিন্তু আ ৬ বছর আগে, ৭ বছর আগে। তাহলে আপনি আমাকে বলেন যে এই যে আমরা এত ভয় পাইতেছি এআই আসতেছে কিংবা কিওয়ার্ড হবে না, আম সিমেন্টিক এসইও হবে, হ্যান হবে না, ত্যান হবে। আ what's the point? It's still the same. The website is still ranking. So আপনার as an SEO আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে always follow the best practices যে কোনটা রিয়েলি মানে আপনি H1, H2, H3 ভাই আ ২ টা হবে না, ৩ টা হবে, ১০ টা হবে। না ভাই আপনার কনটেন্ট এ যা চায় সেই অনুযায়ী বসান। কনটেন্ট বড় হইলেও না ছোট হইলেও ১০,০০০ ওয়ার্ড লাগবে, ৫,০০০ ওয়ার্ড লাগবে, ২,০০০ ওয়ার্ড লাগবে, it doesn't matter. কনটেন্ট এর যা যতটুকু দরকার সেভাবে বসান দেখবেন যে আপনার হয়ে যাবে এসইও ইনশাআল্লাহ। এটা একটা গেল। ২ নম্বর হচ্ছে যে look for clues, competitors and industry leaders. আমি আপনাকে যে মাঝখানে যে এক্সাম্পলটা দেখালাম যে তখন আমি যখন দেখলাম যে Wikipedia একটা মানে স্পেশাল আ সার্চ রেজাল্ট দেখাচ্ছে, তখন আমি চেক করে দেখলাম যে ওরা কিভাবে দেখাইতেছে। ওই জিনিসটা যে আমি আপনার টেকনিক্যাল এসইও এর মাধ্যমে ওটাকে তুলে আনছি। That was at that time nobody were doing it or nobody were getting the search result. But I did it because I was looking for who are doing the best in the market. I was looking for the competitors যে তারা সবচেয়ে ভালো কি করতেছে আমিও ওইটা করতে চাই। কিংবা আমি তার চেয়ে ভালো করতে চাই। ইন্ডাস্ট্রি লিডার Wikipedia কি করতেছে তার চেয়ে আমি ভালো করতে চাই। You have to challenge the leader. আপনার আ আমার হইতেছে না ভাই কি করব না করব এইসব বইলা লাভ নাই। আপনার চেক করে দেখতে হবে যে সবচেয়ে ভালো কে করতেছে তাকে আপনি কপি করেন। কপি করেন বলতে বোঝাচ্ছি তার বেস্ট প্র্যাকটিস কপি করেন না। কনটেন্ট কপি করলে লাভ তো নাই। রাইট? সো কনটেন্ট কপি করবেন আর ধরা খাবেন পরে আমার নাম দিয়েন না। এটা। এবং লাস্ট থিং হচ্ছে যে অনেকেই যেটা বলেন যে ভাই ক্লায়েন্টকে তো অনেক বলছি কিন্তু ক্লায়েন্ট বুঝতেছে না, শুনতেছে না। আমি বলি এইভাবে করতে, ক্লায়েন্ট বলে ওইভাবে করতে। ভাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ কনসালটেন্ট দিস ইস ইউর ফেইলিউর। ক্লায়েন্ট আপনাকে কিন্তু জব দিচ্ছে কনসালটেন্ট হিসেবে কিংবা ফ্রিল্যান্সার হিসেবে। তার মানে দিস ইস আপনাকে কনভিন্স করা, ক্লায়েন্টকে কনভিন্স করা কিন্তু দিস ইস পার্ট অফ ইউর জব। আপনি যদি সেটা না পারেন, দিস ইস ইউর ফল্ট। ক্লায়েন্ট তো ভয় পাইবেই। ক্লায়েন্ট তো এসইও জানে না ভাই। ক্লায়েন্ট তো ভয় পাবেই। কারণ ক্লায়েন্ট এসইও জানে না। দিস ইস নট হিস জব।
Your job is to do the SEO and convince your client and do the SEO. সো আপনি যদি মনে করেন যে এইটা না করে ওইটা করলে ভালো হয়, শুধু বললেই হবে না ক্লায়েন্টকে যে তুমি এটা থেকে ওইটা করো, আমাদের কিন্তু ওয়েবসাইট র্যাঙ্কিং হয়ে যাবে, এটা বলা যাবে না। আপনাকে যেটা করতে হবে যে আপনি যে থিওরিটা নিয়ে আসলেন একটা ভালো স্ট্রং কেস করতে হবে। যে আমি যেমন থার্ড এক্সাম্পলটা দেখাইলাম, যে হোম পেজ পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে, নতুন পেজ ক্রিয়েট করতে হবে, ওয়েবসাইটের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। ক্লায়েন্ট তো প্রথম অক্ষরে বলবে না ভাই আমি পারবো না, ভাই এটা তো খুবই রিস্কি। বাট আমি দেখালাম যে দেখো এইটা করলে যেটা হবে যে তুমি তোমার পেট ইন্স্যুরেন্স পেজ কিংবা ডগ ইন্স্যুরেন্স পেজ, ক্যাট ইন্স্যুরেন্স পেজে ইচ্ছা মতো কন্টেন্ট অ্যাড করতে পারবা, ইচ্ছা মতো কন্টেন্ট অপটিমাইজ করতে পারবা, যেটা তুমি হোম পেজে পারবা না। এবং আমি তখন তাকে কিওয়ার্ড গ্রুপগুলো দেখলাম যে দেখো তুমি যদি একটা ক্যাট ইন্স্যুরেন্সের পেজ করো এবং সেটাকে অপটিমাইজ করো, শুধু ক্যাট ইন্স্যুরেন্স বলেই যে 8 লাখ সার্চ প্রত্যেক মাসে, সেটা নট অনলি দ্যাট, এর সাথে যত রিলেটেড কিওয়ার্ড আছে সবগুলোর জন্য কিন্তু তুমি র্যাঙ্ক করতে পারবা। সো একটা কি 3 মাস কিংবা 6 মাসের জন্য যদি তুমি একটু ইয়ে করো, স্যাক্রিফাইস করো, দেখবা যে তুমি রেস্ট অফ দ্য টাইম ইউ উইল গেট দ্য বেনিফিট। এবং এইটাই হয়েছে, যেই দিন যখন থেকে তারা এই স্ট্রাকচার চেঞ্জ করছে তখন থেকে ইট হ্যাজ গন আপ, and since last 5-6 years it's always number 1 2 3 1 2 3 1 2 3. So I guess আপনারা কিছুটা হইলেও হয়তোবা কিছু জানতে পারলেন। আই ডোন্ট নো যে আমি যেই কথাগুলো আজকে বললাম আপনাদের কতটা কাজে লাগছে কিংবা কতটা আহ, কি বলে কাজে লাগবে ভবিষ্যতে। বাট I'm really proud of the project I have done for Pet Plan. And আপনি যেটা আমি আপনাকে দেখাইলাম যে you can feel my proudness from my voice. And also I can still show আমি যে কত বছর আগে কোম্পানি ছাড়ে আসছি কিন্তু still it's working. So when you are do a great work, good work, আপনি শুধু একদিন না 2 দিন না, years to come, যে সেটা আপনি প্রাউডলি লোকজনকে বলতে পারবেন যে দেখো এইটা আমি কাজটা করছি এবং এই রেজাল্ট হয়েছে। এবং অ্যাজ আই সেড ইন দ্য ফেসবুক পোস্ট যে অলমোস্ট চিরদিনের জন্য আমি পেট প্ল্যানের যে ওয়েবসাইট আছে আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি। এবং দ্য বিগেস্ট কিওয়ার্ড আপনার কি ট্রাফিক গ্রুপ, কন্টেন্ট গ্রুপ এর জন্য যতগুলো কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড গুলা সব কিওয়ার্ড গুলা কিন্তু দেখেন যে এখনো র্যাঙ্ক করতেছে। স্টিল অবভিয়াসলি দে আর স্টিল ডুইং এসইও, দে আর স্টিল ওয়ার্কিং অন কন্টেন্ট ব্যাকলিং এটসেট্রা এটসেট্রা। বাট দ্য ফান্ডামেন্টালি যে জিনিসগুলো দরকার ছিল, যে পেজ লেআউট, আপনার ফিউচার প্রুফিং, আপনার কি বলে ওয়েবসাইট স্ট্রাকচার, কন্টেন্ট অপরচুনিটি, সবগুলোতে কিন্তু আমি মানে কন্ট্রিবিউট করতে পারছি এবং মাই কন্ট্রিবিউশন ইজ স্টিল ভিজিবল। সো I hope you can get some, idea, you can get some knowledge and courage from this presentation. Okay, so uh, অলমোস্ট আই গেস 41 মিনিট হয়ে গেছে। সো খুব তাড়াতাড়ি শেষ করব, আমি দেখি যে কোনো কোয়েশ্চেন আছে কিনা। সো আচ্ছা, আমি খুব একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। সো এনিওয়ে, অনেকে বলছেন, অনুপ কুমার মন্ডল বলছেন ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ ভাইয়া, আই হোপ যে কাজে লাগবে। তারপর হচ্ছে কাসার হামিদ শিকদা বলছেন ভাইয়া হাউ টু সলভ শপিফাই স্ট্রাকচার্ড ডেটা ইস্যুস, আই ডিডন্ট ফাইন্ড এনি টিউটোরিয়াল রেলেভেন্ট টু দিস ইজ ওয়াই আই লস্ট এ প্রজেক্ট হুইচ ওয়াজ $300। ওকে ভাই, যেটা আমি হয়তোবা এর আগে আইদার ইনবক্সে বলছি কিংবা পাবলিকলি বলছি, সেটা হচ্ছে যে when you're doing Shopify কিংবা WordPress কিংবা whatever CMS you're using, এর মধ্যে you need to check যে আপনার যদি ওয়েবসাইটে Shopify হয় তাহলে আপনি আরেকটা Shopify দিয়ে বানানো ওয়েবসাইট করে চেক করে দেখেন যে তারা কিভাবে স্কিমা মার্কআপ কিংবা ইউআরএল স্ট্রাকচার
স্ট্রাকচারে কাজ করছে এবং সেই অনুযায়ী চেঞ্জ করেন। আপনি শপিফাই এর ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস এর লেআউট কিংবা টেমপ্লেট ধরে চেঞ্জ করতে গেলে হবে না যে আচ্ছা আমি ওয়ার্ডপ্রেসে তো ইউআরএল স্ট্রাকচার এইভাবে ছিল, আমি শপিফাইও এই ধরনের ইউআরএল স্ট্রাকচার করব। ইটস নট পসিবল। শপিফাইকে আপনার শপিফাই হিসেবেই অপটিমাইজ করতে হবে। সো এইভাবে আপনাকে কিন্তু মানে কম্পিউটারকে আপনার সরি ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে দেখো এইটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস শপিফাই এর জন্য এবং এইটাই আমি করছি কিংবা এটা আমি করব। এটা করলে তোমার এরকম হবে, তোমার যে কম্পিটিটর যে শপিফাই ইউজ করতেছে তার সার্চ রেজাল্ট এরকম, তুমি এইভাবে পাবা। সো ওইভাবে কিন্তু মানে আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে। রায়হান হোসেন বলছেন, I work for an agency. I have no permission for content on landing page. I want to make hidden page by canonical to the landing pages. Um, নো, আমি পাবলিকলি কিংবা ইয়েলে গ্রে হ্যাটের এসইও নিয়ে আমি তেমন, so far I understand it's not a good practice, but যেটা করতে পারেন যে হিডেন পেজ করে আবার ক্যানোনিক্যালও করার দরকার নাই, রাইট? কেন করার দরকার নাই? যে আপনি যদি একটা পেজ করেনও, ওই পেজটা থেকে আপনার হিডেন থাকলেও সমস্যা কি? আপনার সাইট ম্যাপ থেকে গুগল খুঁজে পাবে কিংবা আপনার যদি গ্লোসারি সেকশন থাকে ওখান থেকে খুঁজে পাবে এবং ওখান থেকে র্যাঙ্ক করবে। আপনার শুধু শুধু গ্রে হ্যাট এসইও প্র্যাকটিস করার কোনো দরকার নাই। ওটা লাভের চেয়ে বরং হয়তো বা লোকসান হতে পারে। সো ডোন্ট ট্রাই টু ডু দ্যাট, ওকে? তারপরে হচ্ছে ভাইয়া এআই দিয়ে ওয়েবসাইটে কন্টেন্ট লিখলে র্যাঙ্কের সমস্যা হবে নাকি হিউম্যান টাচ দিতে হবে? ভাই হ্যাঁ, হিউম্যান টাচ একটা হচ্ছে যে হ্যাঁ হিউম্যান টাচ দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে এআই কিন্তু গুগল কিন্তু বলে নাই যে এআই দিয়ে লিখলেই কন্টেন্ট র্যাঙ্ক করবে না। গুগল বলছে যে এটা ইট হ্যাজ টু বি ইউজফুল। এখন আপনি এআই ইউজ করে 10,000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন কিন্তু যেই আপনার যে কন্টেন্টটা ওই কন্টেন্টটা আসলে কোনো ইউজফুল হলো না, তাহলে তো হবে না। হিউম্যান যখনই আমরা হিউম্যান অ্যাড করি, হিউম্যান টাচ অ্যাড করি, তখন কি হয় কি জানেন? হিউম্যান এডিটর অনেক অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করে দেয়। এইটাই হচ্ছে আসলে হিউম্যান টাচ আমরা ইউজ করি। কারণ হচ্ছে যখনই একজন হিউম্যান পড়ে দেখে যে আয় হায় এআই কি লেখছে এটা মানে সরি উল্টা পাল্টা লেখছে, এই কারণে হিউম্যান করে কি হিউম্যান এডিটর অনেক কিছু ডিলিট করে দেয়। সো এইটাই হচ্ছে আসলে মানে কি বলবো হিউম্যান টাচের মেইন প্রভাব। এবং কন্টেন্ট যেটা হয় যে হিউম্যান যদি আপনার নেটিভ স্পিকার থাকে তারা আপনার ওই লাইনগুলোকে ছোট করে দেয়। যখন এআই দিয়ে লিখি আমরা মানে খুব বড় বড় লাইন থাকে, অনেক বেশি কন্টেন্ট থাকে। তো এটা আসলে এই জন্যই আসলে আমরা হিউম্যান টাচের উপরে গুরুত্ব দিয়ে থাকি, রাইট? ইজ ইট ম্যান্ডেটরি টু internal and external links for Shopify product descriptions? প্রশ্নটা ভাই বুঝি নাই আসলে। আহ, পরে আমি এটা নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এনিওয়ে গাইজ, অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে। আমি পানি রাখছিলাম যে পানি খাবো, কিন্তু পানি খাওয়ার মনে ছিল না। সো যেটা আমি করব যে এটা এই ভিডিওটা কিছু ইয়ে করব, কি বলে হালকা এডিট করে ইউটিউবে তুলে দেব। কিন্তু আর যেটা হচ্ছে যে আপনারাও এই ভিডিওটা ফেসবুকেই দেখেন কিংবা ইউটিউবেই দেখেন, প্লিজ দেখবেন এখান থেকে যে জিনিসগুলো আসলে আম, বুঝাইতে চাইছি সেটা বোঝানোর ট্রাই করবেন, কিছু শেখার চেষ্টা করবেন। আর আর যেটা আমি প্রত্যেকবারই বলি যে ভাই অমুকে অমুক বলছে, তমুকে তমুক বলছে, না বলে না বুঝে ওটা অন্ধের মতো ফলো না করে আপনার কিন্তু আসলে ফান্ডামেন্টাল জিনিসটা বুঝতে হবে যে কেন আপনি এসইও করতেছেন, কার জন্য করতেছেন, কোনটা হইলে যে ভিজিটরের ভালো হবে, কোনটা ইনফরমেশন থাকলে কিংবা পেজের লেআউটটা কেমন হইলে কাজ করবে। এবং দেখেন যে আমি সেই কত বছর আগে যে চেঞ্জগুলো করছি সেই চেঞ্জগুলো কিন্তু এখনো কাজে লাগতেছে। সো এমন না যে নতুন কিছু আপডেট হয়েছে আর আপনি আপনি ভালো কাজ করছিলেন সেটা মুছে যাবে। এটা হয় না, এটা থাকবে ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে এই ধরনের আরো কিছু প্রেজেন্টেশন নিয়ে আসার চেষ্টা করব আর যতদিন পারি। তো আহ, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন।
আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।